আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব ইতিহাসের এমন এক পাতায় যা পুরো একটা অঞ্চলের আধ্যাত্মিক আর সাংস্কৃতিক রূপরেখা চিরতরে বদলে দিয়েছিল। আমরা আজ কথা বলতে যাচ্ছি চতুর্দশ শতাব্দীর অত্যন্ত প্রভাবশালী এক সুফি অভিবাসন নিয়ে। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রখ্যাত সুফি সাধক শাহ পরাণ এবং সিলেটে তার সেই ঐতিহাসিক আগমন। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। প্রথমত সুফি সাধক, দ্বিতীয়ত শেকড় ও বংশপরিচয়, তৃতীয়ত ১৩০৩ সালের আগমন এবং শেষে ৩৬০ আউলিয়ার দেশ। প্রথমেই চলুন চতুর্দশ শতাব্দীর সেই মহান দার্শনিক আর সুফি সাধক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ইতিহাসের পাতা ঘাঁটলে আমরা দেখি এই ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর সময়টাতে সিলেট অঞ্চলে শাহপরাণের এক বিশাল প্রভাব ছিল। ওনার জীবনের একেবারে শেষ বিশ্রামের জায়গাটা হল আধুনিক সিলেটের খাদিমনগর, যাকে অনেকে খাদিমপাড়াও বলে থাকেন। আজও এই স্থানটা তার ঐতিহাসিক আর আধ্যাত্মিক উপস্থিতির এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন ওনার শেকড় আর বংশ পরিচয় নিয়ে যদি কথা বলি, সেখানে একটা দারুণ রহস্য আর গভীর সম্পর্কের খোঁজ পাওয়া যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ওনার জন্মস্থান নিয়ে কিন্তু চমৎকার একটা ঐতিহাসিক বিতর্ক আছে। অনেকেই বলেন ওনার জন্ম তৎকালীন রুম সালতানাতের কোনিয়ায়, মানে আজকের তুরস্কে। আবার আরেক দলের মতে জায়গাটা হল ইয়েমেনের হাদ্রামাউত। ভাবা যায় সেকালের সুফিদের অভিবাসন কতটা বিশাল আর মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল, এটা তারই একটা অসাধারণ প্রমাণ। কোথা থেকে তারা এসেছেন তার চেয়েও বড় হয়ে উঠেছে তারা কোথায় গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তবে ওনার পরিচয়ের সবচেয়ে শক্ত ভিত্তিটা হলো একটা পারিবারিক সম্পর্ক। হ্যাঁ, শাহপরাণ ছিলেন হজরত শাহজালালের নিজের বোনের ছেলে, মানে আপন ভাগ্নে। এই সম্পর্কটা একটা দারুণ ঐতিহাসিক সেতুবন্ধন। তিনি শুধু শাহজালালের অনুসারীই ছিলেন না, বরং ছিলেন আধ্যাত্মিক সঙ্গী আর সেই ঐতিহাসিক অভিযানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। আর এই পুরো প্রেক্ষাপটে ১৩০৩ সালটা কেন ইতিহাসের একটা মোড় ঘোরানো মুহূর্ত, চলুন সেটা নিয়ে কথা বলি। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকটা ছিল তাদের আধ্যাত্মিক বিকাশ আর শেকড় সন্ধানের সময়। কিন্তু ১৩০৩ খ্রিস্টাব্দ বা ৭০৩ হিজরি সালটা হল সেই ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। কারণ ঠিক এই বছরেই হজরত শাহজালালের সাথে শাহ পরাণ এবং তার সঙ্গীরা মিলে সিলেট বিজয় করেন। এরপর পুরো চতুর্দশ শতাব্দী জুড়ে বাংলা অঞ্চলে ইসলামিক দর্শনের এক অভাবনীয় বিস্তার ঘটে। বুঝতেই পারছেন ১৩০৩ সালটা আসলেই সবকিছু বদলে দিয়েছিল। এবার আসুন শাহপরাণের ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে সেই বিশাল উত্তরাধিকারের গল্পটা একটু দেখি, যাকে আমরা ৩৬০ আউলিয়ার দেশ বলে চিনি। ৩৬০ সংখ্যাটা জাস্ট একবার ভাবুন, এটা শুধু একটা সংখ্যা না, একটা কিংবদন্তি। শাহজালাল যখন সিলেটে আসেন তখন তার সাথে ছিলেন এই ৩৬০ জনের এক বিশাল আর নিবেদিত প্রাণ দল, আর শাহপরাণ ছিলেন এই ঐতিহাসিক দলেরই অন্যতম একজন। তবে এই সঙ্গীরা কিন্তু শুধু সিলেটে আটকে থাকেননি, তারা পুরো বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। এই ৩৬০ জনের মধ্যে আরেকজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন হজরত শাফাই শাহ আউলিয়া গায়বী। তাদের এই বিস্তৃতির প্রমাণ আজও পাওয়া যায়। যেমন ধরুন কিশোরগঞ্জ জেলার সুলতানপুর উত্তরপাড়ায় হজরত শাফাই শাহ আউলিয়ার মাজার শরীফ। এই যে ওনাকে গায়েবী বলা হতো, এর কারণটা কি জানেন? এর সাথে জড়িয়ে আছে ইলমে লাদুন্নির ধারণা, মানে হল অদৃশ্য বা ভবিষ্যতের বিষয়ে বিশেষ ঐশ্বরিক জ্ঞান। স্থানীয় মানুষদের প্রবল বিশ্বাস ছিল যে মহান আল্লাহ হজরত শাফাই শাহের মতো নির্দিষ্ট সুফি সাধকদের এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। বুঝতেই পারছেন সাধারণ মানুষ তাদের কতটা ভক্তি আর শ্রদ্ধার চোখে দেখতেন। তো এই সব কিছুর চূড়ান্ত ফলাফল আসলে কি দাঁড়ালো? হজরত শাহজালাল, শাহপরাণ, শাফাই শাহ এবং তাদের সঙ্গীদের এই ঐতিহাসিক আগমনের ফলেই সিলেট একটা নতুন আত্মপরিচয় পেল। জন্ম হল সেই বিখ্যাত উপাধিটির ৩৬০ আউলিয়ার দেশ। একটা মাত্র ঐতিহাসিক ঘটনা কিভাবে একটা আধুনিক অঞ্চলের সাংস্কৃতিক আত্মপরিচয় তৈরি করে দিল, এটা সত্যি দারুণ। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের চিন্তার জগতে ছোট্ট একটা ধাক্কা দিতে চাই। একটু ভেবে দেখুন তো, কিভাবে চতুর্দশ শতাব্দীর মাত্র ৩৬০ জন মানুষের একটা মাত্র অভিযান একটা পুরো অঞ্চলের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিচয়কে চিরতরে গড়ে তুলল। শাহপরাণ এবং ১৩০৩ সালের সেই ঐতিহাসিক অভিবাসনের এই দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে ভেবে দেখার আমন্ত্রণ রইল। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করেছে।